নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী কুমুদনাথ চৌধুরী দেব শর্মার লেখা একটি শিকার কাহিনী, ঝিলে জঙ্গলে শিকার, আজকের ৬ষ্ঠ পর্ব। 10ই জানুয়ারি 1918 খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ। গৌর বা ভারতীয় বাইসন, যদিও এখানে তাকে অভিহিত করা সমীচীন কিনা বলতে পারি না, রাজোচিত গৌরব ও পদবীর যোগ্য ও ঋষভ জাতীয় এই জীবের বিপুল বপু রাজযোগ্য। ইহারা মান্যপদ এবং বহু কৃচ্ছ সাধনেও দুর্লভ। আরণ্য বিদ্যায় বিশেষ পারদর্শিতার ফলে তবে তার আবিষ্কার এবং সন্দর্শন লাভ হয়। এই সব কারণে তাকে লাভ করা মৃগায়ানুরক্ত ব্যক্তির জীবনে যুগপৎ স্বপ্ন এবং দুরাশা। কোনো কোনো প্রদেশে হয় তাদের সমূলে নির্বংশ, নয় গভীরতম অরণ্যে নির্বাসিত করা হয়েছে। আজকাল বড় আকাঙ্ক্ষার গৌর শৃঙ্গযুগল লাভ করতে হলে শিকারীর অসীম ধৈর্যগুণ আর অপরিসীম কার্যতৎপরতা আবশ্যক। তাকে পেতে হলে তার অভিমত স্থানে অনুসন্ধানে প্রবৃত্ত হতে হয়। দিনের পর দিন লুকোচুরি খেলাতেই কেটে যায়। আর বৎসরের যে ঋতুতে এ খেলা খেলতে হয় তার ফলে ম্যালেরিয়া না হয়ে যায় না। পরিণত বয়স্ক এই বৃষ পুঙ্গব যখন গম্ভীর পাদক্ষেপে অগ্রসর হয় কিংবা আন্দোলিত গতিতে দৌড়ে চলে, সে সুন্দর দৃশ্য একবার দেখলে ভুলবার নয়। তার গুরু দেহ হাঁটুর নিচে হতে খুর পর্যন্ত দুধের মতো সাদা, রস্য পদচতুষ্টয়, বড় বড় সুনীল দুটি চোখ, উন্নত শরীর, প্রকাণ্ড মস্তক নির্জন গভীর আরণ্য সৌন্দর্যের সঙ্গে সাম্য রক্ষা করে। গবাদি জাতীয় অন্য জীবের মতো তার গল কম্বল নেই। ললাট ভাগ গাঢ় কপিশ বর্ণের রোমে আবৃত। এই ললাট ভাগ অর্ধচন্দ্রাকৃতি, দীর্ঘ সুগঠিত, শৃঙ্গযুগল সমাবেশে দ্বিগুণ মহিমান্বিত। উন্নত শৈলে গভীর উপত্যকায় কতবার শ্রান্ত পদে এই সতর্ক সাবধান জীবটির অনুসরণ করেছি। এমন সব স্থানে বাতাসের গতি সর্বদা তোমার অনুকূল হওয়া অসম্ভব। কাজেই সমস্ত দলটির যখন পদশব্দের আভাস পাওয়া মাত্র তড়িৎ গতিতে উপত্যকা প্রদেশের গভীর বনের মধ্যে অদৃশ্য হয়ে যায়, তখন সমস্ত মন হতাশার আক্ষেপে মগ্ন না হয়ে পারে না। দিনের পর দিন ধৈর্য ধরে অধ্যাবসায়ের সঙ্গে অন্বেষণের পর হঠাৎ যখন দেখা যায় এই কৃষ্ণ গৌর পায়ে সাদা মোজা পরে দ্রুত গতিতে বনের মধ্যে দূর হতে দূরে প্রয়াণ করলে একটা গুলি দিয়ে সম্ভাষণ করবারও সুযোগ হলো না, তখন মন বড় দমে যায়। আবার হয়তো কদিন ধরে সব বেশ চলেছে, কেবল আকাশে রৌদ্রের প্রকোপ অত্যন্ত অধিক, বাতাস চলতে একেবারে নারাজ, চারিদিকে গুমি করে আছে। এমন সময় মহা সমারোহে যোদ্ধা বেশে বর্ষা এসে দেখা দিল। আকাশে ঘন কালো মেঘবুয়ো জমা হয়ে সমস্ত আলোককে নির্বাসিত করলে। উৎক্ষিপ্ত কুয়াশার অত্যাচারে শৈলমালা অদৃশ্য হয়ে গেল। অশনি তর্জনে চারিদিক কম্পিত শব্দিত প্রতিধ্বনিতে শঙ্কিত হয়ে উঠল। প্লাবন ধারায় বৃষ্টি নেমে এসে পথঘাট সঙ্গে সঙ্গে তোমাকেও ভাসিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করতে লাগল। শিকারের আশা ভরসা সব ইতিপূর্বেই ধুয়ে মুছে গিয়েছিল। তখন বাকি ছিল শুধু তাঁবুতে ফিরে যাওয়া। আকাশের দুর্ব্যবহারে পৃথিবীর দুরবস্থায় ক্রমে তাও অসম্ভব হয়ে দাঁড়াল। এই সব অসুবিধার মধ্যে কিছুকাল ধরে একটানা অত্যধিক পরিশ্রমের পর বহু নিরাশার ভিড় ঠেলে যখন অভীষ্ট লাভ হয়, আকাঙ্ক্ষিত শৃঙ্গযুগল অধিকারে আসে, গৃহের শোভা এবং গৌরব বৃদ্ধি করবার আশা সফল হয়, তখন সে কি আনন্দ! স্মৃতিতে কতদিনের অভিনয়ের মধ্যে বারবার ফিরে যেতে পারাও সুখের কথা। অধ্যবসায় যখন সার্থক হয়েছে,
আকাঙ্ক্ষার ধন করতলগত হয়েছে, শান্তি উদ্বেগ তিরোহিত হয়েছে, ভগ্ন স্বাস্থ্যের অবশ্যম্ভাবী ফল, নৈরাশ্যের বেদনা সত্ত্বেও স্মৃতির সাহায্যে বারংবার অতীত দিনের রঙ্গভূমিতে ফিরে যাওয়া, সেই দিনের পুনরাভিনয় উপভোগ করাও কম সুখের কথা নয়। গজরাজ ভিন্ন কারো সঙ্গে এদের আত্মীয়তা নেই, বন্ধুত্ব কিংবা বসবাস নেই। অনেক সময় এদের বন্দি করবার অভিপ্রায়ে গজরাজেরই সাহায্য গ্রহণ করতে হয়, কারণ তার আকস্মিক আবির্ভাবেও এরা কোনো সন্দেহ করে না। যদি বারংবার তাদের উৎপাত করা না হয়, তবে এই সাক্ষাৎকারের মধ্যে কোনো প্রকার অভিসন্ধি আছে এ কথা তাদের মনে উদয় হয় না। যেখানে এরা বহু সংখ্যায় বাস করে, অনেক সময় বিবেচনারহিত শিকারীরা অনর্থক তাদের হত্যা করেন। এই নিষ্ঠুরতা রোধ করবার কোনো উপায় নেই বলে সেই প্রদেশে দিনের পর দিন এদের সংখ্যা ক্রমশ হ্রাস হয়ে আসছে। তবু গহন অরণ্যবাসী গৌড় জাতি যে সমূলে বিনাশপ্রাপ্ত হবে এমন আশঙ্কা হয় না। এক তো তাদের বাসস্থান দুর্গম, তার উপর বিস্তৃত। যখন আমি গৌড় জাতির রীতি ও চরিত্রের সম্বন্ধে আরও অভিজ্ঞতা লাভ করব, তখন তোমাদের সে কথা বলবো। গবাদি জীবের মধ্যে শ্রেষ্ঠতম এই পুঙ্গবের অনুসরণে আমাকে বহু কষ্ট সহ্য করতে হয়েছিল। এদের সঙ্গে যাদের পরিচয় অধিক, তারা বলেন সহ্য শক্তিতে এদের সঙ্গে অন্যের তুলনা হয় না, জীবনী শক্তিও অপরিসীম। .465 কর্ডাট রাইফেলের চেয়ে ছোট কোনো বন্দুকে তার শরীরে সামান্য মাত্র ক্ষত হয়, অনেক দিন ভুগে তবে মারা পড়ে। একটা পুরুষ বাইসনের শরীর হতে যে গুলি বার করে নেওয়া হয়েছিল তা তোমরা দেখেছ। কতদিন পূর্বে এই মারাত্মক বস্তুটি যে তার দেহে প্রবেশ লাভ করেছিল বলা কঠিন, তবে সে যে বহু পুরাতন ইতিহাস তাতে আর সন্দেহ নাই। এর ওপর চর্বি জমে মস্ত যে একটি আবরণ হয়েছিল, এটি তার প্রত্যক্ষ প্রমাণ। গুলিটি চামড়া ভেদ করে প্রায় 1.5 ইঞ্চি পথ গিয়েছিল। তোমার গায়ে সূচের খোঁচা দিলে কিংবা পিঁপড়ায় কামড়ালে যেটুকু ব্যথা বোধ হয়, তার চেয়ে বেশি ব্যথা তারও লাগেনি। আমার জন্যে হল্যান্ড কোম্পানি যে .577 কর্ডাট রাইফেল প্রস্তুত করেছে, আশা করছি উহা গৌড় শিকারেই আমার বিশেষ সহায়তা করবে। বন্দুকটির চেহারা দেখলেই ভরসা হয়। আমার 12 বোর রয়্যাল নাইট্রো প্যারাডক্স একটি পুরুষ বাইসনের বিরুদ্ধে যেমন কার্যকর হয়েছে, তা দেখে হল্যান্ড কোম্পানির কর্তা তো একেবারে অবাক হয়ে গিয়েছিল। বাইসন আমা হতে 10-12 পা দূরে ছিল, তখন গুলি চালানো ছাড়া গত্যন্তর ছিল না। এই কাজটি উপযুক্ত স্থলে যোগ্য অস্ত্র ব্যবহারের প্রকৃষ্ট দৃষ্টান্ত নয়। যজ্ঞং যজ্ঞেন যোজয়েত শাস্ত্রের অনুশাসন বাক্য রক্ষা করা হয়নি, শুধু ক্ষেত্রে কর্মবিধিহতে করেছিলাম, আর আমার আশাতীত সৌভাগ্যের গুণে তাতেই সুফল হয়েছিল। গুলি ঘাড়ে লাগায় সে তখনই মরে পড়ে গিয়েছিল। 11ই জানুয়ারি 1918 খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ। অনেকগুলি সম্বরের মাথা আমাদের বাড়ির দেওয়ালের শোভা বৃদ্ধি করছে। এই হরিণের সঙ্গে যদিও তোমরা বিশেষভাবে পরিচিত, তবু গৃহপ্রাচীরের বাহিরে দূরে তাদের জন্মভূমি আরণ্য প্রান্তরে নিয়ে গিয়ে তাদের সঙ্গে তোমাদের দেখাশোনা করিয়ে দিতে চাই। উন্নত সুগঠিত সুন্দর অবয়ব, ডাগর দুটি চোখ, সবল সুঠাম গতিভঙ্গি, শাখা বিশিষ্ট বিস্তৃত শৃঙ্গাবলী, এই সকল সৌন্দর্যের সমাবেশে আরণ্য জীবের মধ্যে সে সুন্দর ও মহতের পদবী লাভ করেছে। সারা রাত বন ভ্রমণের পরে প্রাতঃকালে কোনো পর্বতে বিশ্রামের জন্যে সে যখন ফিরে আসে, তখন তাকে দেখতে বড় চমৎকার মনে হয়। চকিত ভীত ভাব সকল জন্তুকে বিশেষ একটি শ্রী দান করে, কিন্তু এই অবস্থায় আর কেউ হরিণের মতো মনোহর হতে পারে না। তাদের বসতি স্থান বিশেষে সীমাবদ্ধ নয়। শৃঙ্গ শোভিত দু একটি মস্তক লাভের জন্য পরিশ্রম করা সার্থক। এ সমস্ত সুন্দর জীব অধিক হত্যা করার পক্ষপাতী আমি নহি। যথার্থ মৃগয়ানুরক্ত ব্যক্তি কখনো জল্লাদ হতেই পারে না। এই জন্তুকে জলাশয়ের নিকটবর্তী স্থানের মধ্যে শিকার করায় কোনো বাহাদুরি নাই। শীতকালে এরা জলে কাদায় পড়ে গড়াগড়ি দিতে বড় ভালোবাসে। সম্বর অধ্যুষিত শৈল প্রদেশে
গ্রামের বহির্ভাগে জলাশয়গুলিতে তাদের এই অভ্যাসের চিহ্ন সদা সর্বদা দেখতে পাওয়া যায়। একবার এমনই একটি জলাশয়ের পাশে বাঘের জন্য আমি আড়ি পেতে বসে আছি। এমন সময় মনে হলো মস্ত একটি জানোয়ার সাবধানে সেই দিকে আসছে। পদশব্দে বুঝলাম সে বাঘ নয়। তার জলে ঝাঁপিয়ে পড়বার শব্দ কানে এলো। দেখলাম প্রকাণ্ড একটা সম্বর সেখানে পড়ে পঙ্কোৎসব করছে। এ পাশ হতে ও পাশে গড়াগড়ি দিচ্ছে। তারপর উঠে আবার এমনই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে লাফ দিয়ে পড়ছে যে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম যে নালার পাথরে লেগে তার শিংজোড়াটা মর্মর শব্দ করে উঠছে। গারো পাহাড়ের নিচেকার ঘাসবনে গ্রীষ্মকালে যেন এদের মেলা বসে যায়। নাগপুর অঞ্চলে এদের জ্ঞাতি ভাইদের মস্তকের আয়তন আরও বৃহৎ। কেন যে এই প্রভেদ ঘটে আমি বলতে অক্ষম। গারো পাটকিলে রঙের হরিণগুলি আয়তনে বৃহত্তর, কিন্তু তাদের শৃঙ্গ যুগল তুলনায় লঘু। পাটল বর্ণের হরিণের আয়তন ক্ষুদ্র, অথচ তাদের শৃঙ্গ বৃহত্তর। এ বিভিন্নতার প্রকৃষ্ট কারণ যে কি আমি এখনও তা ভেবে ঠিক করতে পারিনি। আমি শুনেছি আরও এক বিশেষ জাতীয় সম্বর আছে, তার নাম গৌ সম্বর। এদের বসতি সম্বলপুর প্রদেশে। শীতকালে এদের দর্শন লাভ ঘটে। হাতের 5টা আঙুলের মতো বিভিন্ন শৃঙ্গই এই হরিণের বিশেষত্ব। এই প্রদেশের বনবিভাগের কর্মচারীর কাছে শুনেছি এই গৌ সম্বর তিনি দেখেছেন। এই বিশেষ জীবটি প্রকৃতির কোনো খামখেয়ালি না কোনো শিকারী সত্যই এই জাতিকে দেখেছেন, এ কথা আমি অনেকবার মনের মধ্যে তোলাপাড়া করেছি। আমার তো আজ পর্যন্ত এই বিশেষ জীবের নমুনা সংগ্রহ করবার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এই সংবাদ যে অলীক নয় তার প্রমাণ এই যে সম্বলপুর প্রদেশে অনেকেই ভিন্ন ভিন্ন সময় ও স্থানে আমার কাছে গৌ সম্বরের এই অপূর্ব বিশেষত্ব বর্ণনা করেছেন। গৌ সম্বরের জীবনী শক্তি অসাধারণ, সহ্য শক্তিও আশ্চর্য। আহত হয়েও তারা অনেক দূর পর্যন্ত যেতে পারে। এক বাইসন ভিন্ন অন্য কোনো জন্তুরই এ ক্ষমতা নেই। ঘাড় আর কাঁধের সন্ধিস্থলে গুলি খেয়ে একটি হরিণ 10 গজের ওপর এমনই দৌড়ে গিয়েছিল যে আমার বন্ধু মনে করেছিলেন গুলি বুঝি মোটেই লাগেনি। তিনি প্রায় 30 গজ দূর হতে গুলি মেরেছিলেন। তার বন্দুক ছিল 12 বোর প্যারাডক্স। প্রথম গুলির শব্দে আমার মনে হলো যেন পাথরের ওপর গিয়ে পড়ল। দ্বিতীয় গুলিটা ঠিক লেগেছিল। আমি যা অনুমান করেছিলাম তা ঠিক। প্রথমটি তার শৃঙ্গযুগলে আঘাত করে, দ্বিতীয় গুলি কাঁধে লাগে। বাঘ কিংবা চিতা যখন তাদের তাড়া করে যায় তখন বনের ঘন তরুশ্রেণীর মধ্য দিয়ে পলায়ন চেষ্টা অনেক সময় ব্যর্থ হয়। শিং দুটি বাঁচিয়ে মাথা ফিরিয়ে যাবার কৌশলও কোনো কাজে লাগে না। গত বছর আশ্বিন মাসে যারা বন পিটোয় তাদের মধ্যে ভয়ে তাড়াতাড়ি পালাবার চেষ্টায় একটি হরিণ এই অবস্থায় বিশেষ বিপদগ্রস্ত হয়েছিল। বেচারা ভয়ে কাণ্ডজ্ঞান শূন্য হয়ে যায়। সোজা লাফ দিয়ে যাবার সময় গুড়ির গায়ে যেখানে 2টি ডাল দুধারে গিয়েছে সেইখানে তার শরীরটা আটকে গেল। ডালে আর গাছের গায়ে জড়ানো ঘন লতায় তার 2টি শিং এমনই জড়িয়ে গেল কিছুতেই আর ছাড়াতে পারলে না। তার এই অসহায় অবস্থার দৃশ্য বড় শোচনীয় হয়েছিল। উদ্ধার করবারও কোনো উপায় ছিল না। আমরা কাছে এসে পৌঁছবার আগেই একজন নির্দয়ভাবে কুঠারের আঘাতে তার পা ভেঙে দিয়েছিল। বলা বাহুল্য, অবিলম্বে তার সব যন্ত্রণার অবসান করে দেওয়া হলো। আমার বিচারে সৌন্দর্য সভায় অনুপ ভূমির করা সিংহা হরিণকে দ্বিতীয় আসন দেওয়া যেতে পারে। সে আয়তনে সম্বরের চেয়ে ছোট, কিন্তু তার কালো ডোরাকাটা, ছোট ছোট সাদা গুল বসানো হালকা পাটকিলে রঙের জামাটা বড় সুন্দর, আলোয় জলজল করে। সে নিচু জমি আর জল বড় ভালোবাসে। একা বাস করে না, সর্বদাই দল বেঁধে থাকে। শিং দুটিতে অনেক সময় 14টি পর্যন্ত ডাল দেখতে পাওয়া যায়। এমন একজোড়া শিং অর্জনযোগ্য, বিশেষ আদরণীয়। পিরানের বাহারের জন্যে যে হরিণের নাম চিতল, সে ঘন গুল্ম সমাচ্ছন্ন অরণ্যের অধিবাসী। নির্ঝর সংলগ্ন বনভূমি ও অবারিত উপত্যকা ক্ষেত্রের পক্ষপাতী। গুলদার জামা পরা এইসব সুন্দর শৌখিন জন্তুগুলি দলে দলে যখন সংকীর্ণ বনপথ দিয়ে মন্থর গতিতে জলে যায় কিংবা বাঁশবনের মধ্যে ছুটে চলে তখন বড় সুন্দর দেখায়।
আবার যখন মুক্ত প্রান্তরে উদ্দাম দ্রুত গতিতে ছুটে চলে, তখন হাতির ওপর বসে তাদের শিকার করে আমোদও যথেষ্ট পাওয়া যায়। ভীতি সংকেত জানাতে এরা বিশেষ পটু। সম্প্রতি এদের এই সংকেতের সহায়তায় আমরা একজোড়া আহত ভালুকের সন্ধান করতে পেরেছিলাম। এছাড়া একটি আহত বাঘও আমাদের চোখে ধুলো দিয়ে বন্ধুর পর্বতপথে অদৃশ্য হয়ে গিয়েছিল। চিতলের সংকেত অনুসরণ করে আমরা তারও আশ্রয়স্থান আবিষ্কার করেছিলাম। মুন্টো জাক, সচরাচর যে বার্কিং ডিয়ার নামে অভিহিত, সে দেখতে সুন্দর, স্বভাব কিছু ভীরু আর লাজুক, তাই একা একা থাকতে ভালোবাসে। তার ওপরের আধখানা শরীর ঈষদা রক্ত, উজ্জ্বল, দাড়ির কাছটা পিঙ্গল রং, সাদা গায়ের ওপর চারিদিকে ছড়ানো সাদা সাদা ছাপ। সহসা যখন খুরখুর করে এদিকে ওদিকে ছুটে পালায়, তখন তার হালকা চেহারাটি দৃষ্টি আকর্ষণ করে। গতিবিধির মধ্যেও বিশেষত্ব আছে। তাকে দেখবার যখন সবচেয়ে কম প্রত্যাশা করা যায়, তখনই সে এসে উপস্থিত হয়। সিংজোড়াটা এমনি ছোট যে তা দিয়ে বেশ সুন্দর কলমদান হতে পারে। আমি একবার শুধু কপাল জুড়ে হাতযশ লাভ করেছিলাম। একটা হরিণ প্রায় 50 গজ দূরে পাহাড় হতে নিচের দিকে ছুটে চলেছিল। গুলি করবার কোনো মতলব আমার ছিল না। শিকারীটা আমাকে কখনো গুলি করতে দেখেনি। বড় জন্তু শিকারে নিয়ে যাবার আগে আমার তাকটা একবার পরখ করে দেখবে বলে বোধহয় আমাকে ডেকে হরিণের খবর দিলে। তখন সে আরও গজ 15 দূরে গিয়ে পড়েছে। আমার .450 কর্ডাইট বন্দুকের গুলিতে সে ছোট কটি খরগোশের মতো টুপ করে পড়ে গেল। গুলির ঘায়ে তার গালটা ধারালো খুঁড়ে কেটে যাবার মতো সোজা কেটে গিয়েছিল। খোলা ঘাস জঙ্গলে পাড়া কিংবা হক ডিয়ার দেখতে পাওয়া যায়। শুয়োরের মতো মাথা নিচু করে চলার অভ্যাস হতে এদের নাম হক ডিয়ার হয়েছে। সরো আর লম্বা কাছে ভরা বনের সংকীর্ণ পথে যেতে হলে মাথা নিচু করে যাওয়া ছাড়া উপায় নেই। বনের যেসব জায়গা আগুনে পুড়ে ফাঁকা হয়ে যায়, সেখানে তারা চড়ে। তারা কচি কচি ঘাস খেতে ভালোবাসে, এমনি চটপটে যে শিকারীর হাতির ঠিক সুরের নিচে হতে ছুটে পালাতে পারে। 2-4টে ভালো মাথা জোগাড় করবার ইচ্ছে থাকলে শিকারের সময় গুলি খুব সিধে চালানো চাই। মধ্য ভারতে এক জাতীয় ছোট সুকুমার হরিণ দেখতে পাওয়া যায়। তাদের নাম মাউস ডিয়ার। বন পিটবার সময় তারা হঠাৎ বেরিয়ে আসে। কাছাকাছি 8 নং গুলিতেই মারা পড়ে। উঁচুতে সবে 1 ফুট। এ হরিণ না মারাই ভালো। চিনকারা কিংবা গ্যাজেল পাহাড়ি নালা কিংবা উপত্যকায় বাস করে। তারা বাংলাদেশের অধিবাসী নয়। মধ্যপ্রদেশে এদের বহুল বসতি। ছোট রাইফেলের গুলিতেই মারা পড়ে। তবে এদের শিকার করবার সবচেয়ে সদুপায় হচ্ছে রিঙ্গিতে চড়ে যাওয়া। রিঙ্গি হচ্ছে ত্রিকোণ ক্ষুদ্র শকট। আরোহী এবং চালক পিঠোপিঠি হয়ে বসতে হয়। বসবার জায়গায় অনেকটা বিচালি বিছিয়ে তার উপর কম্বল ঢাকা দিয়ে নিলেই চলে। এই রেঙ্গি এক গাছে চড়া ছাড়া সব করে আর সর্বত্র যায়, এমনকি সাঁতার দিতেও পারে। চৌশিঙা অথবা চতুশৃঙ্গ হরিণের 2 জোড়া করে শিং আছে, তাই তাদের এই নাম। সম্মুখের শিংজোড়া পিছনের জোড়ার চেয়ে অনেকটা ছোট। এই জাতের হরিণ মধ্যপ্রদেশের নাগপুর অঞ্চলে অনেক পাওয়া যায়। ঘন বন সমাচ্ছন্ন পর্বতে আর গুল্ম বনে এদের বসতি। এরা ভারী লাজুক স্বভাবের, সহজে বনের বার হয় না। নয়তোবা এমন সময়ে আর এমন জায়গায় দেখা দেয় যেখানে তুমি তাকে দেখবার কোনো প্রত্যাশাই করনি। তখন আর তাকে শিকার করা চলে না। বন্দুকের গুলিটা তার চেয়ে আরও ভালো কারোর জন্যে তুলে রাখতে হয়। নীলগাই হরিণকে কেন যে আমাদের দেশের লোকেরা গরু মনে করে তা বলতে পারি না, বরং এদের আকৃতিতে ঘোড়ার সঙ্গে সাদৃশ্য বেশি। এ জাতের হরিণের পুরুষদের গলার কাছে যে লম্বা দাড়ির মতো চুল আছে, তা দেখলে মনে হয় ঘোড়ার কাঁধের চুল। কেউ যেন ভুল করে লাগিয়ে দিয়েছে। বুদ্ধিটা গরুর মতো স্থূল, তার চেয়ে বেশি নয়। কিছু দূর দৌড়ে পালায়, তারপরে ফিরে দেখে ব্যাপারটা কি। শরীরটি বেশ বড়, তাই বেশি দূরে না থাকলে লক্ষ্যভ্রষ্ট হবার আশঙ্কা থাকে না। খোলা মাঠে বাস করতে ভালোবাসে। এই হরিণের ইস্পাতের রঙের চামড়া হতে বেশ সুন্দর হাতব্যাগ তৈরি হতে পারে। এদের সংখ্যা আজও অনেক। যেসব বন বিশেষভাবে রক্ষিত, সেখানেও এদের শিকার করা সম্বন্ধে কোনো বারণ নেই। হরিণ জাতীয় জন্তুদের মধ্যে
সবচেয়ে সুন্দর হচ্ছে কৃষ্ণসার, অর্থাৎ ব্ল্যাক বাক। শুনেছি বেরার প্রদেশে এই জাতীয় হরিণ অনেক পাওয়া যায়। গেল বড়দিনের ছুটিতে আমি যখন বনের মধ্যে একটা সৃষ্টি ছাড়া জায়গায় বাস করছিলাম, তখন হরিণের দল আমার রেঙ্গির সম্মুখে প্রায় ১০০ গজ দূরে আমাদের দেখবার জন্য এসে দাঁড়িয়েছিল। তারপরে ধীরভাবে কিছুক্ষণ পরে চলে গেল। প্রতি দলে ১২টি করে হরিণ থাকে। প্রায় প্রতিদিন সকালেই আমার সুন্দর মাটির বারান্দা হতে দেখতে পেতাম এই সুশ্রী হরিণের দল কোনো চাষার তাড়া খেয়ে খুব কাছ দিয়ে ছুটে পালাচ্ছে। কাছাকাছি ২-৩ পাল হরিণ ছিল। আশ্চর্যের বিষয়, এদের মধ্যে ভ্রাতৃভাব বড় একটা দেখিনি, দূরে দূরেই থাকত। এখানে স্থানীয় ভাষায় হরিণের পালকে গোল বলে। ওই গণ্ডগোলের ভয়েই হয়তো ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকে। ভ্রাতৃভাবের কথা বলতে গিয়ে একটা পুরানো গল্প মনে পড়ে গেল। স্বগতোক্তি স্বরূপে সে কথা এখানে উল্লেখ করা যেতে পারে। ব্যাপারটা আশি কেলে বা আশি কথা। সে সময় একজন পার্লামেন্ট সভার মেম্বার সপরিবারে ভারত ভ্রমণে এসেছিলেন। শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে নিমন্ত্রণ করে তাদের অতিথি সৎকার করা হয়েছিল। ইনি এই জাতীয় অনেকেরই মতো এদেশে আগমন এবং বাসকালের সদ্ব্যয় করতে বিশেষ উৎসুক ছিলেন। ধাতু গলাবার পাত্রবিশেষ আবিষ্কার করে এই ব্যক্তি বহুল ঐশ্বর্যের অধিকারী হওয়ায় আমার স্বদেশীয় বন্ধুরাও অল্প সময়ের মধ্যে তৎকালীন রাজনৈতিক সমস্ত সমস্যা এবং তাহার সমাধানের উপায় তার উৎসুক কর্ণকুহরে ঢেলে দিতে ব্যস্ত হন। ইনি কথা কমই বলেছিলেন, সম্ভবত বুঝেছিলেন আরও অল্প। পাটিসাপটা পিঠের পুরের মতো ডজনখানেক উৎসাহী স্বদেশভক্তের মধ্যে ঠাসা হয়ে পায়চারি করে বেড়াচ্ছিলেন। দু এক কথা আমার কানে এসে পৌঁছচ্ছিল, যথা হোম চার্জেস, সেপারেশন অব দ্য জুডিশিয়াল ফ্রম দ্য এক্সিকিউটিভ, মোর মেম্বার্স অব কাউন্সিল ইত্যাদি। হোম রুলের ধোঁয়া তখনও ওঠেনি। কানে খাটো লোকের মতো তিনি কখনো তাই তো, সত্যি নাকি, এই সব বলছিলেন। শ্রীমতী এবং কুমারী এমপির আমার সঙ্গে সময় আরও ভালো কাটছিল। ভারতবর্ষবাসে সর্বভয়, ব্যাঘ্র ভয়, জ্বর বিভীষিকা, আরও শত সহস্র অশুভ আশঙ্কাবশত দুই দেশের মধ্যে যে ৭ সমুদ্র ১৩ নদী ব্যবধান, তার অপর পারে তাদের পক্ষে বসবাস করাই যে শ্রেয়তর এবং শ্রেয়স্কর, এই কথারই আমি বিশদ ব্যাখ্যা করছিলাম। কোনো একজনের জুতার মধ্যে বিষাক্ত সরীসৃপ আবিষ্কারের ভীষণ দৃশ্য উজ্জ্বল বর্ণে বর্ণনা করতে করতে আমরা একটি জলাশয়ের নিকটবর্তী হলাম। এই পুষ্করিণীতে অনেকগুলি রাজহংস বাস করত। তাদের মধ্যে কতগুলি সাদা আর কতগুলি কালো। তখন তারা সবাই মিলে প্রসাধন কার্যে ব্যাপৃত ছিল। আমি এদের দিকে এমপি মহোদয়ের মনোযোগ আকর্ষণ করে জিজ্ঞাসা করলাম, এই বিভিন্ন বর্ণের রাজহংসের মধ্যে তিনি সৌন্দর্যের কোনো তারতম্য দেখতে পাচ্ছেন কিনা? এমপি: না, তা তো দেখছি নে, উভয়ই বড় সুন্দর। আমি: লক্ষ্য করছেন কি, এই দুই দল সম্পূর্ণ আলাদা হয়ে রয়েছে, আদপেই মিলামিশা করছে না। এমপি: হ্যাঁ হ্যাঁ, তাই তো, ভারী আশ্চর্যের কথা। আমি: এর মধ্যেই ভারতীয় রাজনৈতিক অবস্থার সমস্ত ব্যাখ্যা সুস্পষ্ট হয়ে আছে। এতক্ষণ ধরে তার শ্রবণ বিবরে যত কিছু হেয়ালি প্রবেশ করে জটিল অনির্দিষ্ট আকারে ক্রমশ আরও কুটিল হয়ে উঠছিল, হঠাৎ আমার এই একমাত্র কথায় সরল সুপথ ধরে বেরিয়ে এসে সব পরিষ্কার হয়ে গেল। এমপি মহাশয়ের রাজনৈতিক শিক্ষার এমন সত্বর সমাপ্তি দেখে বন্ধুগণ আমার হঠকারিতার জন্যে সরস মাতৃভাষায় আমাকে অনেকগুলি ভালো ভালো কথা শুনিয়ে দিলেন। শ্রীমতী এমপি আমাকে সাদায় কালোয় মিলামেশা ও ভ্রাতৃভাব সম্বন্ধে প্রশ্ন করায় আমিও নির্দোষ সরলভাবে উত্তর করলাম। এর ফলে মিশ্র বিচিত্র বর্ণের ও সংকর জাতীয় জীবের উৎপত্তি হয়। প্রকৃতির বর্ণভাণ্ডার শ্বেত কৃষ্ণ এই দুই বিশেষ প্রাধান্য লাভ করেছে। পুরুষ জন্তুর বর্ণ ও বেশভূষা কেন যে অধিকতর উজ্জ্বল ও দৃষ্টি আকর্ষণ হয়, ইহার অর্থ খুব সম্ভবত এই যে প্রকৃতির ইচ্ছা নয় এদের সংখ্যা অধিক বৃদ্ধি লাভ করে। প্রায় দেখতে পাওয়া যায় স্ত্রী জন্তুর গায়ের বর্ণ তাদের আবাসভূমির চারিদিকের সঙ্গে বেশ সামঞ্জস্য রক্ষা করছে। এতে করে তারা সহজে অপরের চোখে পড়ে না। শিকারী এবং শত্রুর আক্রমণ হতে আত্মরক্ষার সুবিধা হয়।
বৃদ্ধা হরিণীরা সাধারণত প্রহরীর কাজ করে। হরিণগুলি যে সময় লড়াই কিংবা খেলা নিয়ে ব্যস্ত, তখনই তাদের একজন শত্রুর আগমনের প্রথম সংবাদ জানায়। আমার একটি হরিণের মাথা আছে, তার একটি শিং ঠিক মাঝখানে ভাঙা। এটা তার বিজয় চিহ্ন, যদিও অক্ষত শরীরে নয়। এই লাজুক ভীরু জন্তুগুলির নিকটবর্তী হতে হলে কিরূপ উপায় অবলম্বন করা আবশ্যক তা সহজেই বোধগম্য। সুতরাং অলমতি বিস্তরেণ। আমি একবার একটি হরিণ গুলি করবার পর সমস্ত হরিণের পাল লাফাতে লাফাতে দৌড়ে আমার সম্মুখে এসে পড়ল। গুলি করবার যোগ্য আর কোনো হরিণ তাদের মধ্যে নেই দেখে যখন তারা আমার খুব কাছে এসে পড়ল, তখন আমি উঠে দাঁড়ালাম। আমার দুই দিকে ডাইনে ও বাঁয়ে বিভক্ত হয়ে যখন তারা 6 ফুট ব্যবধানে দৌড়ে চলে গেল, তখন দৃশ্যটি বড় চমৎকার হয়েছিল। গুলির শব্দে চমকে উঠে দলের প্রাপ্তবয়স্কা হরিণীগুলি সোজা অনেক দূর পর্যন্ত লাফ দিয়ে উঠেছিল। উদ্দেশ্য যে উঁচু মাটির আলের আড়ালে আর কোথাও কোনো শত্রু অলক্ষিতে আছে কিনা তাই দেখা। কেননা এই আড়ালের সুবিধা নিয়ে আমি তাদের অত কাছে গিয়ে উপস্থিত হয়েছিলাম। আমার শেষ কথাগুলি তোমাদের সতর্ক করবার জন্য বলছি। এই উপদেশ কখনো ভুলো না। খোলা মাঠে গুলি চালানো বড় বিপজ্জনক। তাই এই কাজ করবার আগে একবার তোমার ফিল্ড গ্লাস দিয়ে চারিদিকটা বেশ ভালো করে দেখে নিও। এই সৎ পরামর্শের অবহেলাবশত অনেকবার অনেক জায়গায় অনেকের বিপদ ঘটেছে। আমার মনে হয় নিজেকে এমন দুরবস্থার মধ্যে ফেলার চেয়ে শিকারের সমস্ত সুযোগ ত্যাগ করাও ভালো। বিপদ যদি বা নাও ঘটে, হয়তো এমন কিছু ঘটতে পারে যার জন্য চিরকাল ধরে অনুশোচনা ও অনুতাপ করতে হয়। 15ই জানুয়ারি 1918 খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ। আরণ্য বিদ্যায় দক্ষ অভিজ্ঞ লোকের সাহায্য ও শিক্ষা ব্যতীত হাতে কলমে বনের মধ্যে জন্তুকে সন্ধান করে আবিষ্কার করবার বিদ্যা কোনো রকমে লাভ হতেই পারে না। মানুষকে উড়তে শেখানো যেমন অসম্ভব, এও তার চেয়ে কিছু কম নয়। শৌখিনভাবে কঠোর বিদ্যা লাভ হয় না। প্রথমত, যে জন্তু শিকার করতে যাবে তার অভ্যাস, স্বভাব, গতিবিধির সম্বন্ধে তোমার বিশেষ অভিজ্ঞতা থাকা আবশ্যক। শুধু তাই নয়, বনের ও পর্বতের অন্যান্য পশুদের, এমনকি পাখিদের সম্বন্ধেও এ জ্ঞান একান্ত প্রয়োজনীয়। শুধু যে বাঘ আর চিতাবাঘ নিশাচর তা নয়, যাদের শিকার করে এরা জীবনধারণ করে সেসব জন্তুও নিশাচর। ভালো বাইসনও এই প্রকৃতির জীব। এইসব ভীষণ হিংস্র জন্তুদের পায়ে হেঁটে নির্বিঘ্নে শিকার করতে হলে এদের সম্বন্ধে যে পরিমাণ জ্ঞান নিতান্ত আবশ্যক তা অর্জন করবার মতো উৎসাহ, উদ্যম ও তৎপরতা খুব কম লোকেরই দেখা যায়। যা কিছু একান্ত আবশ্যক অপরে করে, যেমন জন্তুর অন্বেষণ, সন্ধান, শিকারীর সংস্থান, আহত জন্তুর নির্বিচার অনুসরণ, অধিকাংশ স্থলেই যার পরিণামে বিপদ ঘটে। কাজেই হাতির পিঠে নয়তো মাচানে চড়ে ছাড়া পায়ে হেঁটে শিকার, বিশেষত হিংস্র জন্তু শিকারের ব্যাপারটা নিতান্ত নির্বোধ গোয়ারের কাজ বলে গণ্য হয়েছে। সদা সর্বদা সতর্ক, বুদ্ধিমান, সাহসী গাইডের সঙ্গে বনের মধ্যে যাওয়া আসা করতে করতে আরণ্য জন্তুদের রীতিচরিত্র সম্বন্ধে অভিজ্ঞতা লাভ হলেও আমার পরামর্শ, এসব সময়ে বন্দুক ছাড়া হয়ে যাওয়া কখনোই উচিত নয়। তবুও বনে পর্বতে জ্ঞানার্জন চেষ্টায় যখন ফিরবে, তখন গুলি করবার প্রলোভনটা সম্বরণ করাই বুদ্ধিমানের কাজ। ঝোপঝাপ, বেদবন, প্রান্তরের ঘন বনশ্রেণী এই জ্ঞানার্জনের পথে বিশেষ অন্তরায়। ব্যবধানবশত অতি অল্প দূরেও কিছু দেখা যায় না। যখন এই বিষয়ে যথেষ্ট জ্ঞান লাভ হয়েছে, তখনও বনের সংকীর্ণ পথে যাওয়া আসা করতে হলে বিশেষ সাবধান ও সতর্ক হয়ে চলা উচিত। কেননা এই সব জায়গাতেই ভীষণ হিংস্র জন্তু লুকিয়ে বসে থাকে। আমার পুরানো গাইডরা এমন সব জায়গায় যেতে হলে প্রথমে চিৎকার ধ্বনি করে, পরে কিছুক্ষণ প্রতীক্ষা করে দেখে কোনো সাড়া পাওয়া গেল কিনা, তারপরে এগোয়। এই শব্দটুকু জন্তুটিকে অগ্রসর কিংবা পশ্চাৎপদ করবার পক্ষে যথেষ্ট। এই উপায়ে তোমার সাপদ জন্তু হতে ভল্লুক, হরিণ, শূকর ও নকুল প্রভৃতি ক্ষুদ্র প্রাণীর গতির পার্থক্য বুঝবার সুযোগ ঘটে। রাত্রি যখন সমাগত, কুলায় প্রত্যাগত পাখিদের কলরব নিস্তব্ধ।
এই সময়ের অব্যবহৃত পূর্ব হতেই বাঘ, চিতা কিংবা হরিণ নিশা ভ্রমণে নির্গত হবার জন্য উৎসুক হয়ে ওঠে। সন্ধ্যার পূর্বেই তাদের দিবানিদ্রা ভঙ্গ হয়ে যায়। এই সময়ে কিংবা উষাকালে হরিণ ও শূকর রাত্রি ভ্রমণ সমাধা করে যখন আপন আপন দিনের আশ্রয়ে ফিরে আসছে, সেই সময়ে বাঘ আর চিতা তাদের শিকারের সুযোগ খোঁজে। ঘন ঝোপের মধ্যে অনেক জন্তুর বারংবার গতিবিধির ফলে সেখানে সংকীর্ণ পথের সৃষ্টি হয়। যে পথে বাধা অল্প, স্বভাবতই বনচর পশুরা সেই পথ ধরে চলে। আবার পর্বত সংলগ্ন বনে জন্তুরা সবচেয়ে নিরাপদ নিম্নগামী পথের পথিক হতে প্রায়ই দেখা যায়। শৈল নির্ঝরিণী যে প্রান্তরে নেমে আসে, এরাও সেই পথের অনুসরণ করে। সদা সর্বদা গতিবিধির ফলে সংকীর্ণ গলিক্রমে রাজপথে পরিণত হয়। এসব পথের একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর জলাশয়, কিংবা হয়তো দুই দিকেই সোজা পাহাড় প্রাচীরের মতো উঁচু হয়ে থাকে। কাজেই এই সব বাধা এড়িয়ে খাটো পথে নিচে নালায় কিংবা মাঠে নেমে যাওয়া সম্ভব নয়। জন্তু মাত্রেই স্বভাবত এমন সব বাধা ব্যবধান বোঝে আর পাশ কাটিয়ে চলে। বুদ্ধিমান শিকারীর সতর্ক সাবিনিবেশ দৃষ্টিতে সহজেই ইহা ধরা পড়ে। রাতে অন্ধকারের সুবিধা পেয়ে বাঘ কিংবা চিতাবাঘ খোলা পথে যায়, কিন্তু দিনের আলোকে অন্ধকার গলিঘুজি দিয়েই চুপি চুপি যেতে ভালোবাসে। তবে যদি তাড়া খেয়ে বিশেষ বিপদে কোনো খোলা পথে এসে পড়ে, তবে যত সত্বর সম্ভব সে পথ অতিক্রম করে যেতে পারলে বাঁচে। সাধারণত সোজা পথ এবং খোলা জায়গা এড়িয়ে চলে। নিশা ভ্রমণকালে তারা খুশকি পথ আর গরুর গাড়ির রাস্তা ধরেই যায়, কেননা তাদের জানা আছে এ পথে গেলে জলাভূমি কিংবা জলাশয়ের বাধা অতিক্রম করতে হবে না, কোনো বিপদে পড়তে হবে না। আমি একবার দেখেছি বা গরুর গাড়ির রাস্তা ছেড়ে সোজা পথে গন্ধে গন্ধে একটা মহিষের সন্ধানে গিয়ে পৌঁছেছিল। মহিষটা বনের মধ্যে দূরে একেবারে চোখের আড়ালে প্রায় ২০০ গজ দূরে বাঁধা ছিল। এদের ঘ্রাণশক্তি এমনই তীক্ষ্ণ, নালার বালুকা হতে তার পায়ের চাপে জল তখনও আস্তে আস্তে বেরিয়ে আসছিল। অতি ছোট অন্যান্য পায়ের দাগের আশপাশ ভেঙে গিয়েছে, সেগুলি তখনও ভিজে রয়েছে। যেসব গাছের গা ঘেঁষে গিয়েছে, নাড়া পেয়ে তা থেকে শিশির মাটিতে ঝরে পড়েছে। তারপরে কোনো শিশির ডালপালায় আর পড়েনি। যে পথে মোষটাকে টেনে নিয়ে গিয়েছে, সেখানকার ডাল আর পাতার উপরে কাদার দাগ তখনও কাঁচা। এসব হতে স্পষ্ট বোঝা গেল হত্যাকাণ্ডটা দিনের আলোতেই সমাধা হয়েছিল। এই বড় রাস্তার পাশে, জলের ধারে, ঝোপ কিংবা বেদ বনের প্রবেশ ও নির্গম পথে ব্যাঘ্র পদচিহ্নের সন্ধান করতে হয়। আর এই চিহ্ন হতে আবিষ্কার করতে হয় যে তারা ঘরে ফিরেছে না চড়তে গেছে। এই চরণচিহ্ন অনেক সময় বহু দূরে দূরে দেখতে পাওয়া যায়। একটির সঙ্গে আবার অন্যটির সঙ্গতি আবিষ্কার করাই আরণ্যবিদ্যার পরিচয়। কোথাও হয়তো দেখবে একখণ্ড পাথর কিংবা গুটিগত পাতা উল্টে পড়ে আছে, কোথাও বা গুরু পদভারে ক্ষীণ তরু শাখা, সুকুমার লতা দলিত ভুল লুণ্ঠিত হয়ে পড়েছে। ঐতিহাসিকের মতো সময়ের গণনাও ঠিক রাখতে হয়, কেননা প্রতি প্রহরেই পরিবর্তন ঘটে। ধুলো উড়ে পড়ে চিহ্ন বিলুপ্ত করে দিয়ে যায়। আর্দ্র স্থানে দিবসাতীত ঘটনা অমনোযোগী পরিদর্শকের চক্ষে প্রহর পূর্বেকার বলে প্রতিভাত হয়। গবাদি জাতীয় চতুষ্পদ জন্তু প্রস্তর কিংবা শুষ্ক পত্রের ওপর খুরের যে চিহ্ন রেখে যায়, সাপতের বালিশের মতো নরম পায়ের দাগ তা থেকে সম্পূর্ণ ভিন্ন। বেলা করে ঘরে ফিরবার পথে সাপত যে পদচিহ্ন রেখে যায়, শিকারের সন্ধানে রাত্রে যখন অভিযান করে তা হতে স্বতন্ত্র। যখন তুমি এইসব পাদলিপি কতকটা নির্ভুলভাবে পড়তে পারবে, তখন তোমার পক্ষে তাদের গতিবিধি, আশ্রয়স্থান, হঠাৎ তারা খেয়ে লুকাবার জায়গা, এক পথ ছেড়ে অন্য পথ অবলম্বন ইত্যাদি ব্যাপার অনুমান করা কঠিন হবে না। কোথায় কোনো গাছ কিংবা কেমন পাথরের আড়ালে আশ্রয় নিয়ে লক্ষ্য করলে কৃতকার্য হবে, জন্তু আহত হলে তোমায় সহসা আক্রমণ করতে পারবে না, এসব কঠিন কথা সহজেই বুঝতে পারবে। দাঁড়িয়েই থাকো কি আসনপিড়ি হয়ে বসেই থাকো, তোমাকে কিন্তু আসনসিদ্ধ যোগীর মতো স্থির নিশ্চল হয়ে থাকা শিখতে হবে। অতি সামান্য নড়াচড়া করলেও তুমি ধরা পড়ে যাবে, হয়তো আক্রান্ত হবে,
নয়তো নিঃসন্দেহে সেবারের মতো শিকারের সমস্ত সুযোগ ও সুবিধা হারাবে। যেসব পাখি মাটিতে বাসা বেঁধে বাস করে, কোনো জন্তু নিতান্ত নিকটে না এলে তারা আপন বাসা ছাড়ে না, ছাড়লেও বেশি দূরে উড়ে পালায় না। জন্তুটি যাতে করে তার বাসার সন্ধান জানতে না পারে, সেই অভিপ্রায়ে মাঝে মাঝে এদিকে ওদিকে অল্প দূরে উড়ে চলে যায়। ভিন্ন ভিন্ন সময়ে কয়েকবার এইরকম পাখি আমায় বাঘের আসন্ন আগমন জানিয়ে দিয়েছিল। বন ঘেরাও করে যে সকল লোকজন আসছিল, তারা তখনও দূরে ছিল বলে পাখিটির ব্যস্ত সমস্ত হয়ে বেশি দূরে উড়ে পালাবার আবশ্যক হয়নি। বানরের দলও অনবরত গোলমাল করে কার্যত বাঘ সম্মুখে তাড়িয়ে আনবার সাহায্য করে। তোমাকেও আগে হতেই তার আগমন বার্তা জানিয়ে দেয়। অনেক সময় বরাহ অবতারের অকারণ স্পর্ধাপূর্ণ ফুৎকার বনের রঙ্গভূমিতে ব্যাঘ্রবীরের প্রবেশের প্রস্তাবনা জ্ঞাপন করে। এই সেই দিনে বৃহৎ এক ভল্লুক দম্পতি তারা খেয়ে একই ঘাটে নেমেছিল, কিন্তু তারা একটা ব্যাঘ্র পরিবারের বাঘ, বাঘিনী আর পূর্ণবয়স্ক পুত্রের কিছু পিছনে পড়েছিল। যেমনই এদের দেখা, অভ্যস্ত পথ ছেড়ে পাহাড়ের খাড়াই পথ দিয়ে ভয়ে চিৎকার করতে করতে ঝাঁপিয়ে পড়ল। তাদের ব্যবহারেই ব্যাপারখানা আমি সহজেই অনুমান করতে পারলাম। পরে ঘটনা পরম্পরায় সে অনুমান যে অভ্রান্ত, তাও প্রমাণ হয়ে গেল। শীতকালে পাহাড়ের জঙ্গলে চোর কাটা এক বিষম উপদ্রব। এই কালো কালো কাটা বাঘ কিংবা চিতাবাঘের শীতকালের পুরু কোটে আটকে যায়। চামড়ার পট্টি না পরে মোজা যদি পরো, তবে তোমারও এ দশা হয়। বন পিটোবার সময় চোর কাটা ভরা জমি বাদ দিয়ে গেলেও কোনো ক্ষতি হয় না, কেননা কোনো জন্তু পারতপক্ষে সে রাস্তা মারায় না। একবার একটা বাঘ গরু মেরে তাকে নালা দিয়ে টেনে পাড়ের পাশে চোর কাটা ভরা এমনই একটা জমিতে গাছের নিচে নিয়ে গিয়েছিল। বেশি দূর পর্যন্ত কিন্তু যায়নি, আর যেখানে চোর কাটা কাটা হয়েছিল সেই পরিষ্কার জায়গাটুকুতে তাকে মুখে করে লাফ দিয়ে যাবার আগে অল্পক্ষণের জন্য রেখেছিল। 2-1 গ্রাস মাংস খাবার আগে দেখলাম সে সাবধানে চারিদিকের ঘাস পায়ের চাপে বেশ ভালো করে সরিয়ে দিয়েছে। তার জাতীয় স্বভাববশত সে যে কোন পথে ফিরবে তা অনুমান করা কঠিন হয়নি। চোর কাটা যে তার গতিবিধির সাক্ষ্য দিবে, সে উপায় সে রাখেনি। তোমরা জানো, ফেউ বাঘের পিছু পিছু চলে, কিন্তু সব জায়গায় একথা ঠিক নয়। এ ডাক শুধু ভয়ের ডাক। আমি একবার দিনের ভরা আলোতে একটি শৃগালকে পিছনের পায়ে উবু হয়ে বসে আমাদের মোহনলাল হাতিকে দেখে এইভাবে চিৎকার করে গলা ভাঙতে শুনেছি। নিরীহ মোহনলাল কিন্তু একান্ত মনে কিছু দূরে সুস্থ স্বচ্ছন্দ চিত্তে কলাগাছের কচি থোর ভক্ষণে নিযুক্ত ছিল। শৃগালচন্দ্রের কোনো হানি সে করেনি। মাহুতো হাতির উপর ছিল না, আর আমি প্রায় 300 গজ দূরে একটা উঁচু ঢিবির উপর দাঁড়িয়েছিলাম। কিন্তু যদি দেখো, বনের ধাঙর জাতীয় এই জন্তু 2-4 জন একত্র হয়ে জঙ্গলের আনাচে কানাচে কেবলই ঘুরছে আর থেকে থেকে ফেউ ডাকছে, তাহলে বুঝবে এর কোনো হেতু নিশ্চয়ই আছে। আর সেই সময় যদি তুমি জঙ্গলটা পিটিয়ে দেখো, তাহলে বুঝবে কাজটা ভুল হয়নি, আর এ পরিশ্রমের পুরস্কার নগদ আদায় হয়ে আসবে, এ কথা নিঃসন্দেহ। এ প্রসঙ্গে আর অধিক কথা বলা অনাবশ্যক। জন্তুর অনুসন্ধান কাজ বিজ্ঞান বিশেষ। অমানসিক ধৈর্য, অশ্রান্ত উৎসাহ ও অধ্যবসায় বলেই আয়ত্তসাধ্য। এ বিদ্যা অর্জনের বিশেষ ও অত্যাবশ্যকীয় উপকরণ মনোযোগ, চারিদিকে সতর্ক দৃষ্টিপাত, জাগ্রত সচেতন মন, বুদ্ধি বিবেচনা। দুঃখের বিষয়, আধুনিক শিক্ষা পদ্ধতিতে মনের এই সতর্কতা বৃদ্ধির কোনো উপায় করা হয় না। ছাত্রগণ এ সম্বন্ধে শিক্ষকের নিকট হতে কোনরূপ সাহায্য কিংবা উৎসাহ লাভ করে না। আমার মতে, যে নিপুণ অধ্যাপক মশক স্নাইপ এবং হস্তি জাতীয় জীবের প্রভেদ আবিষ্কার করতে পারেন না, তাকে অধ্যাপনার ভার দেওয়া কখনোই উচিত নয়। উপরোক্ত 3টি জীবেরই অযথা দীর্ঘ নাসিকাগ্র ভাগ, চঞ্চু এবং শুণ্ড আছে। আর চার্লস ল্যাম্বের অনন্যকরণীয় ভাষায় বলতে গেলে 3টি জীবই অধ্যাপকদের মতো পালকের কলমের সাহায্যে জীবনী রস শোষণ করে থাকেন। অযথা হলেও শেষোক্ত প্রাণীগণের এ বিষয়ে তৎপরতা সমধিক।